পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। বাবা ডিফেন্সে সার্ভিস করতেন, দাদাও ডিফেন্সে সার্ভিস করতেন। বুঝতেই পারছেন ডিফেন্স ওরিয়েন্টেড বাড়ির মেয়ে কিরকম হতে পারে। তো বাবার একটাই কথা ছিল, যদি স্কুল টিচারই করতে পারো তো করবে, আদারওয়াইজ আমার বাড়িতে প্রাইভেট ফার্ম তো একদমই নয়। তো যে ছেলেটির সঙ্গে আমার বিয়ে হয় সে বর্তমানে একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির ইস্ট জোনের হেড। তো যাই হোক, ঘরে বসে থাকতে ভালো লাগতো না। তো আমি একদিন বলি কি যে আমাকে কিছু কাজবাজ করব। তো তখন আমার হাজবেন্ড বলছে যে আমি এই প্রফেশনটা জানি, আমি এই প্রফেশনটা তোমাকে গাইড করতে পারি। এটা কি বিয়ের অনেকদিন পর? হ্যাঁ, তাও খানিকদিন পরেই। তো যাই হোক, তো উনি আমাকে শেখালেন যে কিভাবে কি কোশ্চেন ধরবে, কি করবে। আর আমি যখন ঢুকেছিলাম তখন কিন্তু বেশ টাফ ছিল। তো যাই হোক, আমি গেলাম দিদি, দুটোই পারিনি। তারপর নাম্বার 3-তে গিয়ে ক্লিক করেছি। করার পরে মাইনে কিন্তু বেশি ছিল না। বাপি বললেন কি যে তুমি এক্সপিরিয়েন্স করো আর প্রফেশনটাকে জানো কি জিনিস। তো যাই হোক, গ্যাদার করলাম নলেজ। আমি কাজ করছি আর.জি. কর মেডিকেল কলেজে, খুব একটা বড় কোম্পানির ডিরেকশন কাজ করছেন পাশে। তা আমি যখন ডিটেলিং করছি ডক্টরকে, উনি নোটিস করেছেন আমাকে। তো উনি আমাকে সঙ্গে সঙ্গে আমার ডিটেলিং হওয়ার পর আমাকে সাইডে ডাকেন, ডেকে আমাকে আমি চেঞ্জ করবো কিনা আমাকে কোয়েশ্চেন করে। আমি তখন বাচ্চা মেয়ে, তখনও মানে কিচ্ছু জানি না। তাই বললাম হ্যাঁ চেঞ্জ করব। আমি দৌড়ে দৌড়ে বাড়িতে এসেছি, হাজব্যান্ডকে বলেছি। তো হাজব্যান্ড বলছে হ্যাঁ খুব ভালো কোম্পানি, তোমায় যখন দেখে পছন্দ হয়েছে তা তুমি যাও ইন্টারভিউ দাও। দিদি আমি চান্স পাই। সেখান থেকে 21 দিনের ট্রেনিং নিয়ে আমি খান্ডালাতে। তা যাই হোক, সেখান থেকে তো জার্নি চললো, বহুদিন চাকরি করছি, গায়ে চামড়াও মোটা হচ্ছে, প্রফেশন জানছি। কত বছর চাকরি জীবন ছিল? তাও আমি 17-18 বছর চাকরি করেছি। কোথায় কোথায় কোন জায়গায়? আমি কলকাতার বুকে করেছি, তারকেশ্বর, মানে শিউরি টিউরি সব জায়গায়, বর্ধমানও করেছি। বহু বছর করার পরে কোভিডের সময় তুমি তো জানো তখন কিরম প্যান্ডেমিক সিচুয়েশন, প্রত্যেকটা মেডিকেল কলেজ বা ডক্টর চেম্বারে খুব হরেবল কন্ডিশন ছিল। তো আমার হাজব্যান্ড ছেলে দুজনেই বললো তখন বাইক না থাকলে খুব প্রবলেম হতো কাজ করতে। আর ডক্টরদের না তখন প্রত্যেকটা চেম্বারে মানে এন্ট্রি দিত না, মানে বাই ফোনে সবকিছু করতে হতো বা কার্ড দিয়ে, এরকম খুব কষ্ট ছিল। তো তখন হাজব্যান্ড বললো যে তুমি কুইট করো, আমি করছি। তো এত বছরের তো স্বাদ পেয়ে গেছি চাকরির, তখন কি আর ভালো লাগে হাত পাততে কারোর কাছে? আর আমাদের এই ফার্মাসিউটিক্যাল প্রফেশনে অনেক লেভেলের লোক আছে, যেমন ধরুন ZBM লেভেলের লোক যারা বা RBM, খুব ভালো ভালো লোক। আমার এই কনসালটেন্সি আমরা 4-5 জন মিলে একটা কনসালটেন্সি স্টার্ট করি। করে আমার কনসালটেন্সির নাম দিলাম IQ ফার্মা কনসালটেন্সি। আচ্ছা। তো দেওয়ার পরে তারপরে এটা এখন তো সবাই সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ে, ফেসবুক সমস্ত আমাদের ওয়েবসাইট আছে, সেসব জায়গায় আমার IQ ফার্মার সব ছাড়তে শুরু করলাম। প্রথমে আমি ওয়েস্ট বেঙ্গল দিয়ে শুরু করেছিলাম, বহু ছেলেমেয়ের চাকরি দিয়েছি। আমাদের কি বলুন তো দিদি, আমরা না প্রথমে কারো কাছ থেকে টাকা নিই না। আমাদের হচ্ছে তুমি চাকরি পাওয়ার পর তুমি যে স্যালারিটা, গ্রস স্যালারিটা পাবে, তার উপর আমাদের একটা রেশিও রয়েছে। চাকরি পাওয়ার পর আমরা চাকরি না পাওয়ার আগে আমরা কোনো টাকা নেই না। বিভিন্ন কোম্পানির সাথে যুক্ত একদম। এই যে এত বছর দিদি যে চাকরি করেছি সমস্ত কোম্পানির RBM ZBM, কারণ কি যত ওপর লেভেলের মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট থাকবে তত অ্যাক্সেসটা ভালো হয়। তাদের আমাদের ফ্যাকাল্টিতে লোকজন আছে, ইভেন HRও আছে। এই যে টেস্ট পেয়ে গেলাম, ব্যাস স্টার্ট। এবার আমার প্যান ইন্ডিয়া স্টার্ট হয়ে গেছে আমার। ভেরি গুড ইন্দ্রাণী, খুব ভালো লাগলো পরিচয় হয়ে কথা বলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। ললিতা দি নতুন করে ছেলেকে নিয়ে জীবন শুরু করেছেন। হ্যাঁ, কি সেটা গল্পটা? 16 বছর বয়সে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পর আমার শ্বশুর শাশুড়ির প্রিয় খুব আমি ছিলাম, বা এখনও আছি। তা আমার হাজবেন্ড অন্য একটা সম্পর্কের সঙ্গে জড়িত আছে, সেটা আমি জানতাম না, বা আমার শ্বশুর শাশুড়িও জানতেন না। আজকে প্রায় 20 বছর পর জানতে পারলাম যে আমার হাজবেন্ডের সঙ্গে একজনের সঙ্গে রিলেশন আছে, এবং তার 20 বছর ধরে জানতে পারেননি? হ্যাঁ। আপনি ভাবতেই পারেননি? আমি ভাবতে পারিনি। মেয়ে পড়াশুনো করে, পাশ করে, ওর কাকা ঠাকুমা দাদু আমার বাপের বাড়ির লোকজন বাবা মা দেখে শুনে আমার মেয়ের বিয়ে দেয়। মেয়ের বিয়ে চন্দননগরেই হয়েছে। ছেলেকে ওখানেই মানুষ করছি। ক্লাস 5-এ উঠলো। 5 ওঠার পর সব কিছু ঠিক আছে। ওনার সঙ্গে কোনো সেরকম সম্পর্ক নেই। আমার শ্বশুর শাশুড়ি সেভাবে সম্পর্ক রাখতে চায়নি। তারপরে একদিন হঠাৎ
বাড়িতে রীতিমতন ঢিল ছুটছে, বাজে কথা বলছে। কে ঢিল ছুটছে? আমার হাজবেন্ড, মানে অত্যাচার, এরকম ভাবে অত্যাচার করছে, মানে একে বের করে দাও, মানে আপনার আমাকে বের করে দাও বাড়ি থেকে, ও থাকবে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তো আমাকে বের করবে না, তারা মেয়ের মতন আমাকে ভালোবাসে। তা সেই সময় আমি আর তাদের মুখ পানে চেয়ে আমি ছেলেকে নিয়ে বেরিয়ে এলাম। আমি চিন্তা করলাম যে না, আমি চন্দননগরে চলে যাব। চন্দননগরে আমার বাপের বাড়ি, সেই জন্য আমি চন্দননগরে চলে এলাম 2010-এ। 2010-এ যখন আসলাম তখন আমার হাতে কিছু নেই, কিন্তু আমার দেওর, আমার শাশুড়ি, শ্বশুর, আমার ভাইরা সবাই পাশে আছে, কিন্তু তাদের নিয়ে আমি চলবো বলে ঠিক করিনি। আমি ভেবেছি তখন আমি একা চলবো, দেখি না কিছু করে দেখি না। তখন চন্দননগরে পা রাখার পর আমার একজন পরিচিত, সে একটা বাচ্চা দেখার জন্য আমাকে খবর দেয়। তাই আমি তখন শুরু করি বাচ্চা দেখার জন্য, অল্প কিছু উপার্জন করে সেভাবে আমার সংসারটা কোনোভাবে চলে। বাড়ি ভাড়া করে রয়েছি, আজও আছি বাড়ি ভাড়া করে। তারপর থেকে ওই বাচ্চা দেখা শুরু করতে করতে আমার ছেলে তারপরে মাধ্যমিক দিল, উচ্চ মাধ্যমিক দিল। তারপর ছেলে বললো আর পড়বো না মা। কি করবি তাহলে? কিছু একটা করব। তখন জুয়েলারিটা সবে উঠেছে, অক্সিডাইজ, তখন জুয়েলারি শুরু করলাম, মা ছেলে করতাম। তারপর আস্তে আস্তে শাড়ি, ব্যাগ বানাতাম, এখনো বানাই। আর বিক্রি করতেন কোথায়? বিক্রি করতাম তখন তো কিছু কাস্টমার ছিল, আশেপাশে কাস্টমার ছিল। আর চন্দননগরে আমার অনেকটাই পরিচিত আছে, যেহেতু আমার বাপের বাড়ি কাছে, তাদের কাছেই আমি সেল করতাম। আর এখন তো অনলাইন হয়ে গেছে। আমার বুটিকের নাম হচ্ছে আঁকি বুকি। এইবার আমার ছেলে খুব ভালো, মোটামুটি তোমার আশীর্বাদে আঁকতে পারে। আমি শাড়ি নিয়ে আসতাম, ছেলে আঁকতো, সেটাই সেল করি। আমি ব্যাগের কাপড় কিনে নিয়ে এসে ব্যাগ তৈরি করতে পারি, এবং হাতের কাজ তো পারি, মানে ব্লাউজ ট্লাউজ যেটা ওটা সেটা পারি। সেগুলো করে করে কোনোভাবে সংসারটা। শ্বশুরবাড়ির যোগজয়ের সাথে কোনো যোগাযোগ? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মানে গত সপ্তাহেও আমি শাশুড়ির কাছে ঘুরে এসেছি, সে এখনো পর্যন্ত আমার জন্য চোখে জল ফেলে। দিদি খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আমার শ্বশুর ওই শোকেই না, আমি চলে আসার পর 2010-এ এসেছি, আমার শ্বশুর 2013-য় মারা যান। এখন আপনি চন্দননগরেই থাকেন? আমি এখন চন্দননগরেই ছেলেকে নিয়ে থাকি? ছেলেকে নিয়ে থাকি। এখন আপনি ভালো আছেন? এখন আমি খুব ভালো আছি। তুমি আশীর্বাদ করো যাতে আরো দূর এগোতে পারি এবং নিজে হাতে যেন বাড়িটা করতে পারি। একদম, নিশ্চয়ই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাকিমা নমস্কার, কি নাম আপনার? সোমা চক্রবর্তী। আর আজকে আমরা রয়েছি প্রমিতার বাড়িতে, আর সঙ্গে রয়েছে রুদ্র আর প্রমিতা। ওদের কি করে দেখা হলো, ওদের কি করে বিয়ে হলো, সবকিছু দর্শক মোটামুটি জি বাংলার জানে। আমরা আজকে কাকিমার সঙ্গে কথা বলবো। কাকিমা, আপনার এখানে বিয়ে হয়েছে কতদিন হলো? এই 35 বছর হলো। আমি মেয়ে খুব পছন্দ করতাম, আমি ভগবানের কথা আমাকে একটা মেয়ে দাও। আরে আরে, আমার ছোটবেলা অনেক কিছু করা, আমার তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, সেই জন্য আমার অনেক কিছু করার ইচ্ছে। সেগুলো আমি ভাবলাম যে ভেবেছিলাম যে আমার মেয়ে হলে আমার মেয়েকে দিয়ে আমি এগুলো যদি করাতে পারি, পূরণ করাতে পারি। কিন্তু আমি মেয়েকে কোনো ধরনের জোর করিনি কোনো কিছু। তারপরে ওর বাবা তো থিয়েটার করতেন, আরে আরে, ভালো ভালো আর্টিস্টের সঙ্গে ওর বাবা থিয়েটার করেছেন। আর নান্দিকারের সমস্ত থিয়েটার, গল্প টল্প সব মেয়েকে নিয়ে গেছি। প্রমিতাকে সঙ্গে করে করে নিয়ে? হ্যাঁ, তখন আমি অনেকটা ছোট, তো বাবার সঙ্গে সঙ্গে মা বাবার সঙ্গে সঙ্গে আমিও যেতাম। তো এবার গেছে, ও নিজেও করেছে নাটক। প্রথম জানতাম না, আস্তে আস্তে বাবা যখন গল্প করতো তখন জানতে পারলাম যে বাবাও যখন ছোট ছিল কলেজ, তারপর আস্তে আস্তে যখন কলেজ লাইফে যায় তখন বাবাও থিয়েটার করেছেন। কিন্তু আস্তে আস্তে না ওটা একটা অভ্যেসে দাঁড়ালো এবং অদ্ভুত ভালো লাগতো। মানে আমারও আস্তে আস্তে হচ্ছে ওই অভিনয়টা যে ভালো লাগে, মানে দেখতে দেখতে হয়েছে। কিন্তু মানে একটা না ভালোবাসা তৈরি হওয়া, কারণ আমি নাচ করতাম, মানে আমার ছোটবেলায় ঢুকিয়ে দিয়েছে সঙ্গে করে নিয়ে। একদম একদম মা বাবা বলবো যে আমার ভবিষ্যৎ যেটা আর কি, মানে আমি নাচ করেছি ছোটবেলায় এবং আমার পরে অভিনয়, তো সেটার জন্য একদমই মা বাবা। আপনার কাছে ছোটবেলাটা কিরকম ছিল? ও খুব একটা দুষ্টু ছিল না, আর খেতে চাইতো। এ কি? খাওয়াতে ভীষণ ঝামেলা, এমনি অন্য কোনো বদমাইশি নয়, যা বলতাম শুনতো। রাত্রিরে অনেক জেগে থাকে, রাত্রিরে 3টে 3:30 অবধি পড়েছে, আমি বসে দেখেছি ওর সঙ্গে। শুটিংয়ে যখন যেত ভোরবেলা 4:30 5টার সময় উঠে রান্না করে দিতাম। ও তো বাইরের খাবার খায় না একদম। হ্যাঁ। রুদ্র, তোর রুটিন কি? তুই কি অনেক রাত অবধি জাগিস? হ্যাঁ না, আর তুই আমি গ্রামের ছেলে,
আমাদের 9টা বেজে গেল মানে বাপরে 8টা সবাই ঘুমিয়ে পড়েছে তখন মোটামুটি 8:30 9টার পর। কলকাতার লোক একসময় চাইছিল প্রমিতাকে দেখলেই মনে হয় যেরকম যে বাইরের খাবার খাবে না, খুব নিয়মের মধ্যে থাকে, ওকে খাইয়েও দিতে হয় দেখলে মনে হয়। হ্যাঁ, ছোটবেলায় তো 2 ঘন্টা 2.5 ঘন্টা ধরে আমি ওকে খাওয়াতাম ঘুরে ঘুরে কোলে নিয়ে। আর খাওয়ার খুব ঝামেলা, খেতে চায় না তো, মানে যেটুকু আমি খাওয়াচ্ছি তবু ওটা খাবে, নিজে খেলে অর্ধেক করে থাকবে অর্ধেক খাবে, আর এমনি কম খায়। এই যে তোমার দায়িত্বটা কিন্তু নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক কথা, ও কিন্তু খাইয়ে দেয়। মায়েরা যখন বাচ্চাদের খাওয়ায় যে বাবা তারা যে মাথায় হাত বুলিয়ে হাত টাত বুলিয়ে না ওরকম কিছু না, যে মা শোনা আমার খেয়ে না, রাগ করে না, তোমাকে আমি লেমন জুস কিনে দেবো আর একটা ব্রাশ ভাত খেয়ে নাও। এটা কায়দা আছে, ওটা করে, এটা মাও করতো, ও বুঝে গেছে। কি গল্প করিস তখন? অন্য কোনো ধরো কিছু একটা কথা গল্প, যে শোনো এরকম শুট আছে একটা, তাহলে ফটো শুটটা এটা করবো, খাইয়ে দিলাম। ওটার আচ্ছা কথার এবার কিন্তু মাঝে তাহলে খাওয়া হয়ে যায়, মেকআপটা খাওয়া কিন্তু এটা করতে হবে, খাইয়ে দিলাম। ধরো আমি বলছি যে ফোনটা, আচ্ছা তুমি কি এটা ইনস্টাতে পোস্ট করছো, খাইয়ে দিলাম, খেয়ে নাই দাও, ওই মুহূর্তে থাকি তো খেয়ে নাই। তুই ভালো করে খবরের কাগজ পড়া শুরু কর, এত গল্প তুই পাবি কোথা থেকে? প্রথম যখন শুনলেন রুদ্রর সাথে এই ছাদের ওপরে ওরা কথা দেওয়া দেওয়ি হয়ে গেছে, সেই সময়টা কিরকম ছিল কাকিমা? আমি তো ওকেও চিনি, সিরিয়াল ওরও দেখেছি। আমি চাইতাম যে আমার মেয়ে কাজটা বন্ধ না করুক কোনোদিনও, মানে ছোট থেকে ওটা ওই করে এসছে, ওর এটা একটা ভালোবাসা আছে যে বিয়ের পরেও যাতে কাজটা করতে পারে। অনেক বাড়িতে আছে দেখেছি বিয়ে হয়ে গেলে আর কাজটা করতে দেয় না অনেক জায়গায়। তারপরে ভাবলাম মনে মনে যে ওরা দুজনে এক প্রফেশন আছে, ব্যাপারটা বুঝে ও তাহলে সিরিয়ালটা করতে পারবে, এই জন্য আমি খুব খুশি হয়েছিলাম। আর সব থেকে বড় রুদ্র বড় পারিবারিক, আর সত্যিও খুব ঘরোয়া ছেলের মতনই আছে, আমার ভালো পছন্দ হয়েছে আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। গৌরী গৌরী কপাল বটে মেয়েটার। হ্যাঁ, কোথায় ভাবলাম আজ এমন পড়ার পড়বে মাথা টাথা ফেটে একদম চৌচির হয়ে যাবে, কিন্তু তা না, এ তো দেখছি ত্রিভঙ্গ হয়ে দেয়ালা করছে। এভাবে কোনো মানুষ ঝুলে থাকতে পারে নাকি? হ্যাঁ, এই গৌরী তুমি ঠিক আছো তো? ও বাবা গৌরী, মা কোথায় গেল? মা এসেছিল গো, আমার মা এসেছিল, তুমি দেখোনি? আমার মা ওকে ধরেছিল, মা এসেছিল। গৌরী তুমি শান্ত হও, তুমি পড়ে গেলে যাবে, লেগেছে তো দেখি। এ বাবা আমি যাই বরফ নিয়ে আসি, দাঁড়াও তুমি দাঁড়াও। ও গৌরী, তোর কি হয়েছিল? তুই অমন করেছিলি কেন? আমার পা পিছলে গেছিল গো, ভাগ্যিস আমাকে মা ধরেছিল, না হলে তো আমি পড়েই যেতাম। কি মা? হ্যাঁ গো, মা আমাকে ধরেছিল গো। আমার মা কিন্তু আমাকে পড়তে দেয়নি, আমার মা ধরেছিল। গরিব, এই যে আমি বরফটা নিয়ে এসেছি, দেখি ঠিক আছে? আমার জীবন ধন্য গো, আমার জীবন আজ ধন্য। আমি স্বয়ং মাকে দেখেছি, তোমরা কেউ দেখলে না মাকে? গরিব, কি বলছো তুমি? মা কোথা থেকে আসবেন? কেন, মা তো আমার পাশেই বসেছিলেন, জগৎ জননী মা স্বয়ং আমাকে কাছে টেনে রেখেছিলেন, তোমরা দেখোনি? গৌরী, আমার কি মনে হয় বলো তো, আমার মনে হয় যে তোমার না একটু বিশ্রামের প্রয়োজন। আসলে খুব খাটনি যাচ্ছে তো, 2 দিন ধরে তুমি একটুও বিশ্রাম নাওনি, একটুও ঘুমোওনি ঠিক করে। তুই একটু ঘুমোও, দেখবে ঠিক লাগবে। চলো ঘরে চলো। না, এখানে মা কোথায় বলো? মা এখানে নেই। এসেছিল মেজো কাকিমুনি, আমার মা এসেছিল।
মায়ের আমি সে কি রূপ দেখলাম। আমার 10 জন্ম সার্থক, সার্থক আমার 10 জন্ম। উফ, আরেক ন্যাকামি শুরু হলো। সত্যি অসহ্য। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না, আমি ওর যাই ক্ষতি করার চেষ্টা করি, যাই কিছু করি, কিছুতেই কিছু করতে পারি না কেন? কেন? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। এখন এটা জলের মতো পরিষ্কার, গৌরী ঘোষাল নির্বাচনে কোথাও নেই। যদিও ওর পার্টি সমানে বলে আছে গৌরী ঘোষাল নির্বাচনে আছে, কিন্তু তাকে এখনো কোথাও দেখা যাচ্ছে না। গৌরী কাজটা ভালো করে, আমাদের এত বড় ক্ষতি করলো, এর ফল ওকে পেতে হবে। গৌরী আসবে না, আসবে না, ভোটে হারবে বলে রাস্তাতেই আর বেরোয়নি। পাবলিক বোকা নাকি? কাকা বুঝতে পারছেন তো, এরা সব মিথ্যে বলছে, সাজানো সাজানো। চারিদিকে কিন্তু ব্যাপক রিগিং আর ছাপ্পা ভোট দিচ্ছে শৈলমার লোকেরা, আসল ভোটারদেরই ভোট দিতে দিচ্ছে না। শোনো, খবর পেলাম যে খুব ঝামেলা হচ্ছে, শৈলমার লোকেরা প্রচুর রিগিং করছে। হ্যাঁ, আমি একটু অন্য বুথগুলোতে যাচ্ছি, ওটা সামাল দিতে হবে। আর গৌরী তুমি এইখানে থাকো, এটা খুব সেন্সিটিভ বুথ। হ্যাঁ, তোমরা এগুলো দেখো। অফিসার, ইউ প্লিজ টেক কেয়ার অফ দ্য সিচুয়েশন। হ্যাঁ, আমি আসছি। এটা তো অন্যায় কাজ। যারা ভোট দিতে এসেছে, যারা ভোট দিতে পারবে না, ভোট দেওয়া তো তাদের অধিকার। গৌরী সবটাই মানছে, কিন্তু ওরা তো কোনো কথা শুনছে না, তাই না? আরে বাবা, সাধারণ ভোটাররা যখন ভোট দিতে আসছে তখন ওরা হাঙ্গামা করছে, বুথ জ্যাম করছে। হাঙ্গামা হলে সাধারণ মানুষ থাকে না, ওখানে চলে যায়, আর সেই সুযোগ পেয়ে ওরা চাপা ভোট দিচ্ছে। চলুন চলুন, ভোট হয়ে গেছে, এবার কেটে পড়ুন এখান থেকে। আর কাউকে কষ্ট করে ভোট দিতে হবে না। এই চল চল চল, সবাইকে বার কর। এবার গণতান্ত্রিক উপায়ে ভোট হবে। গৌরী কি করছো তুমি? তুমি এখানে দাঁড়াও, চুপ করে দাঁড়াও, আমরা দেখছি। আরে ও ঠাকুমা, ঠাকুমা এখানে কি করতে এসছো? ঘাটে যাবার তো বয়স হয়ে গেল। কোথায় হরিনাম সংকীর্তন করবে তা না, এসেছে ভোট দিতে। পারো মারি, যাও যাও, বাড়ি যাও। এই বয়সে হার্ট অ্যাটাক করবে, শরীর খারাপ করবে, বাড়ি যাও। এটা কি হচ্ছে কি এখানে? ঠাকুমাকে ভোট দিতে যেতে দেওয়া হচ্ছে না কেন? আরে ঠাকুমা শরীর খারাপ লাগছে, বাড়ি যেতে চাইছে। কি ঠাকুমা, তাই তো? না গো মা, শরীর খারাপ আমার নয়, আমি তো ভোট দিতে এসেছি, ওরা ভোট দিতে দিচ্ছে না। করেছে। আর ঠাকুমা তুমি বেশি বকো না, থামো। তুমি চুপ করো। সবার অধিকার ভোট দেওয়া, সবাই ভোট দেবে। এটা মঞ্চ নয়, বেশি ভাষণ নেবেন না। এখানে আমরা যা বলবো সেটাই হবে। না হবে না, আমি কিছুতেই হতে দেব না। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল ভালো হবে না। ওদিকে মিডিয়া আছে, আমি প্রার্থী, এক্ষুনি দেখিয়ে দেবো তুমি মোস্তানি করছো। সেটা কি ভালো হবে? দেখি ঠাকুমা। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। জনস্রোতে নানান মতে মনোরথের ঠিকানা, হবে চেনা, হবে জানা। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
মেরি, তুমি রূপ সম্পর্কে যা যা বলেছো সবটা শিওর হয়ে বলেছো নাকি আন্দাজে বলেছো? মানে আচ্ছা, আন্দাজে বলতে যাব কেন বলো তো? তোমাকে কি মেঘ আবার কিছু বলেছে? মেঘ খুব কনফিডেন্সের সঙ্গে বলেছে রূপের আসল চেহারাটা নাকি খুব তাড়াতাড়ি সকলে বুঝতে পারবে। আর তুমি সেই কথাটা বিশ্বাসও করে নিলে? কনফিডেন্স আমাকে ভাবাচ্ছে। তার মানে তো এটাই হলো তুমি এখনো ওর কথাই বেশি বিশ্বাস করো। তাহলে আর কথা বলে লাভ কি? বিশ্বাস বেশি কমের কথা তো বলিনি, বলেছি দুশ্চিন্তা হচ্ছে। জিষ্ণু, আরে তুমি দাঁড়িয়ে পড়লে যে, ভেতরে চলো। তুমি শিওর যে তুমি তোমার বাড়িতে প্র্যাকটিস করবে? মানে শিওর বলেই তো তোমাকে নিয়ে আসলাম। না মানে আন্টি, তোমার মা তো যদি বকাবকি করেন, উনি তো আমাকে ঠিক পছন্দ করেন না। সে মা যদি বকাবকি করে তবে আমাদের সেটা শুনতে হবে। আমি তো তাছাড়া আর কোনো অপশন দেখছি না। আর আমি কিন্তু কাল প্র্যাকটিস না করে স্টেজে উঠবো না বলে দিচ্ছি। তুমি মাঝে মাঝে এমন হেডমিস্ট্রেসের মতো হয়ে যাও না, ভয় করে। শোনো, ছোটদের সামলাতে না মাঝে মাঝে হেডমিস্ট্রেসের দরকার। চুপচাপ চলো এখন। বাপি, আরে কি খবর? এসো 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 এসো, বল। বলছিলাম তুমি তো জানো আমাদের কাল একটা প্রোগ্রাম আছে। গুরুজি আসলে একটু বাইরে গেছেন, তাই আমাদের এখানেই প্র্যাকটিস করতে হবে। কি আশ্চর্য, এরকম এক্সপ্লেনেশন দিচ্ছিস কেন? তুই যা ফ্রেশ হয়ে নে। ও তুই ফ্রেশ হয়ে নি, তুমি বসো। চা চলবে তো? চাটা আমি খুব ভালো তৈরি করি। আমিও খুব ভালো বানাই। তাই? তা কিরকম খেতে হয় তা আমি জানি না। আসলে আমি ছাড়া সেটা কখনো কেউ চেখে দেখেনি তো, তাই। বেশ, একদিন টি টেস্টার হিসেবে তোমার বাসায় একটা হামলা করতে হবে। সে বাসা যদি ভদ্রলোকদের নিজের মতো হতো তাহলে তো মেঘকে আজকে নিয়ে যেতাম প্র্যাকটিস করার জন্য। আর আমি যে এখানে এসেছি, আন্টি যদি জানতে পারেন তো। না, আন্টির ভয় এখন অতটা নেই, সে বেরিয়েছে। তবে তোমাদের প্র্যাকটিস চলতে চলতে চলে আসবে, ঘাবড়ে যেও না, আমি সামলে নেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কাল থেকে বারবার মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করতে চাইছো শুধুমাত্র মেঘকে কষ্ট দেওয়ার জন্য, আমাকে ভালোবেসে না। না না, দেখো এরকম ভাবে ভেবো না নুরি, প্লিজ। এই বিষয়টার মধ্যে না আর জটিলতা এনে। তাহলে তুমি আমাকে ভালোবাসো? সেই জন্য তো বিয়ের কথা বলেছি। আচ্ছা নীল, আমার একটা কথা রাখবে? কি কথা? আগে বলো, রাখবে কথা? এভাবে বলা যায় নাকি? দেখো, যদি সম্ভব হয় তাহলে নিশ্চয়ই রাখবো। আমি যদি বলি অসম্ভব কিছু, আমি চাইবই না। আগে বলো তো। তোমার আর মেঘের ডিভোর্স কবে হবে আমি জানি না, আর আমি যতদূর জানি এসব কেসে অনেক দিন সময়ও লাগে। আচ্ছা, তোমাদের যবে ডিভোর্স হবে হবে তারপর না হয় আমরা কাগজে কলমে সই করে, মানে লিগ্যাল ম্যারেজটা আমরা তখন করব। কিন্তু এখন ভগবানকে সাক্ষী রেখে তুমি আমাকে তোমার করে নাও প্লিজ। তার মানে? মানে ধরো, ঈশ্বরকে সাক্ষী রেখে আমরা এখন স্বামী স্ত্রী হলাম। কাউকে বলবো না, কেউ জানবে না, পরে জানাবো সবাইকে। কিন্তু কেন? এরকম কেউ করে নাকি? করলে অসুবিধাটা কি? কেউ তো আর জানবে না। না, এটা হয় না ময়ূরী। কেন হয় না? আশ্চর্য তো, সকলকে লুকিয়ে এরকম একটা কাজ করবো কেন? আমি সকলের সামনে তোমাকে বিয়ে করব। তার মানে তুমি আমাকে ভালোবাসো না, তাই তো? ময়ূরী, এটার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাছাড়া দেখো, এটা একটা বেআইনি কাজ। আমি শিক্ষক হয়ে কখনোই এই কাজটা করতে পারি না। নেভার, সরি। আর এত তাড়াহুড়ো করার তো কোনো দরকার নেই। দরকার আছে নীল, আমার দরকার আছে। আমার সারাক্ষণ ভয় করে, জানো, ভয় হয়, মনে হয় আমি যদি দুম করে মরে যাই। আমার অসুস্থতার কথা তো তুমি জানো, সবকিছুই জানো।
আমার হয়তো এই ইচ্ছেগুলো আনফুলফিলডই থেকে যাবে। কালকে গিনির যখন বিয়ে হচ্ছিল তখন আমার কি ইচ্ছে হচ্ছিল জানো? ইচ্ছে করছিল তুমি আর আমি ওরম ভাবে আগুনে 7 পাক ঘুরে 7টা প্রতিজ্ঞা করি। আচ্ছা, আমার কাছে তো বেশি দিন সময় নেই, জানো তো সেটা। হয়তো তোমাদের ডিভোর্স অবধি আমি ময়ূরী, এবার কিন্তু এটা মেলোড্রামা হয়ে যাচ্ছে। দেখো, তোমার অসুস্থতা এমন কিছু ক্রিটিক্যাল অবস্থায় এখন নেই যার জন্য তোমাকে এখন মরে যাওয়ার কথা ভাবতে হবে না। এরকম কথা তুমি মনে আনবে না, আর আমাকেও বলবে না। আমরা লুকিয়ে কেন কেন কিছু করব? সকলের সামনেই তোমাকে বিয়ে করব। ময়ূরী, দেখো, তোমার মাথা থেকে এসব ভুলভাল চিন্তা ভাবনাগুলো হাঁটাও তো। তুমি এখনো আরো অনেক দিন বাঁচবে, সুন্দর করে বাঁচবে, সুস্থ হয়ে বাঁচবে। দেখো, আমাদের যখন বিয়ে হওয়ার তখন ঠিকই বিয়ে হবে। না, আর জোর করা ঠিক হবে না, সন্দেহ করতে পারে। তাহলে আমাকে একটা প্রমিস করো, মেঘের সঙ্গে তোমার ডিভোর্স হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফাঁদে পা দিয়ে ফেলেছিস, তো লাশ ফেলে দেবো আজকে আমি। কে ফেলবে আমার লাশ? সামনে গণপতি আছে। হ্যালো, দেবু বলছি, বাঘিনী ফাঁদে পা দিয়েছে নাকি? হ্যাঁ, বাঘিনী ফাঁদে পা দিয়েছে। এবার বাঘিনী চুহা হয়ে যাবে। লাশ ফেলে দেবো আজকে আমি, লাশ ফেলে দেবো। কে তোর ওই বাপ? উত্তরবঙ্গের দেবু ফোন করেছে বুঝি? কি ভেবেছিলি ম্যাডাম? তোদের এই টোপ আমি বুঝতে পারবো না তো? বুঝতে পেরেছিস বটে, কিন্তু বুঝে এখানে ঢুকে অনেক ভুল করে ফেলেছিস। ফাঁদে পা দিয়ে ফেলেছিস, তোর লাশ ফেলে দেবো আজকে আমি। কে ফেলবে আমার লাশ? সামনে গণপতি আছে, গণেশ আছেন, তার সামনে কে ফেলবে আমার লাশ? আমি। এটা আমার এলাকা, তুই পালাবি আর তোকে মারবো। চল ভাগ, পালা।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। লোভে পাপ আর পাপে ওদেরকে অ্যারেস্ট করো। স্বয়ংভূ তুমি আগামী জন্মাষ্টমীতে বৈরাগী বাড়িতে পুজো পাও। জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। আসবো মাসিমা? কে? আমি। তুমি? এসো এসো এসো। কেমন আছেন এখন? এখন ভালো আছি। আর মাথার ব্যথাটা? ওটাও এখন আর নেই, এখন ভালো আছে গো। শুধু একটাই জ্বালা আমার। কি? আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেলেন গো। আমার গোপালকে আমি হারিয়ে ফেললাম। চলে যাননি মাসিমা, আপনার কৃষ্ণ আপনাকে ছেড়ে কোথাও চলে যাননি। উনি অষ্টম গর্ভের সন্তান, কোথায় যাবেন? কোথাও যাবেন না। স্বয়ং কংস মহারাজ যাকে মারতে পারেননি, তাকে কে মারবে বলুন তো? কত অসুররা তাকে আক্রমণ করেছে, কিন্তু তার কেশাগ্র পর্যন্ত স্পর্শ করতে পারে। এই কলিযুগে এমন কোন দানব আছে তাকে স্পর্শ করবে মাসিমা? তুমি কি বলছো মা? তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। সব বুঝিয়ে দিচ্ছি আমি। স্বয়ংভূ এসো। মা, মূর্তি এদিকে, এখানে রাখো। গোপাল, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। স্যার, এ বাড়িতে আমি কিভাবে দিন কাটাই সে কথা আমি আপনাকে জানাতে চাই না, তবে আপনি তো আমাকে দেখেছেন। আমি কিন্তু পড়ে পড়ে মার খাওয়ার মেয়ে নই। হ্যাঁ, এটা ঠিক যে আমার গায়ে হাত তোলা হয়েছিল, তবে আমি রুখেও দাঁড়িয়েছিলাম। স্যার, তবে ওরা আমাকে যাই বলুক, অন্যায় কথা বললে কিন্তু আমি মেনে নেব না। হ্যাঁ, এটা ঠিক যে আমার লোকবল নেই, আমার বাপের বাড়ির লোকজন হয়তো আমাকে সমর্থন করবে না। শুধু বাপের বাড়ি কেন, আমার কোনো অর্থবলও নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি নিজের খরচা নিজে চালাতে পারবো না, হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে পারবো না, কিন্তু অন্যায় ভাবেন আমাকে এ বাড়ি থেকে কেউ সরাতে পারবে না। আমি আমার অধিকারটা বুঝে নিতে জানি স্যার। একটা মেয়ের যা অধিকার পাওয়ার কথা সেটা আমি জানি। হ্যাঁ, আজকে যদি ও বলে যে ওর আমাকে ভালো লাগছে না, ও আমার সাথে থাকতে চায় না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার নামে যদি মিথ্যে অভিযোগ করে সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না স্যার।
সেটা ওকেই ঠিক করতে হবে। ও কি বলবে বলবে না। তবে স্যার আপনাকে একটা কথা বলছি, আমি কি এমন কিছু করেছি যার জন্য সবার সামনে আমাকে এভাবে হেনস্থা করা যেতে পারে? করনি না? কালকে রান্না করে দিয়েছিলে, খাবার দিয়েছিলে আমাদেরকে। আমার জীবনে যদি আমি অনেকগুলো ঠিক কাজ করে থাকি না, তার মধ্যে অন্যতম ঠিক কাজ এটা। আমার চুলের মুঠি ধরে মারবে, আমাকে হুমকি দেবে, আমাকে অন্যায়ভাবে অপমান করবে, তারপরেও আমি সেটাকে প্রশ্রয় দেব? কখনো না। আমি যদি তোমাদের খেতে দিতাম তাহলে আমার নিজেকে ছোট করা হতো, সেটা আমি করতে চাইনি। হ্যাঁ, আমি নিজে খেয়েছি। আমি শুধু নিজে খাইনি, আমি অসহায় মেয়েটাকেও খাইয়েছি। ওদের নিজেদের দিদি কি খাবে একবারও ভাবেনি। রান্নাঘরে তালা দিয়ে চলে গেছিল স্যার, যাতে আমরা রান্না করে খেতে না পারি। ফ্রিজে অবধি তালা দিয়ে চলে গিয়েছিল। ছি ছি ছি, রান্নাঘরে তালা দিয়ে তোমরা চলে গিয়েছিলে পাড়ায়? গেছিলাম স্যার। স্যার স্যার আপনাকে একটা কথা বলি, কোনো মানুষ যখন তার স্ত্রীকে এরকম দুশ্চরিত্রা হতে দেখে, তার যে মনে কি অবস্থাটা হয় সেটা স্যার আপনার জীবনে কখনো অভিজ্ঞতা না হলে আপনি বুঝতে পারবেন না স্যার। থামো, চুপ করো, আর বেশি কথা বলো না। স্যার আপনি আমার দাদাকে ধমকাচ্ছেন কেন? না মানে এটা তো আপনার স্কুল নয়। আমার দাদা নিজে দেখেনি ঠিকই, কিন্তু আমি তো দেখেছি, আমি ছবি তুলে রেখেছি, আমি দেখাচ্ছি সবাইকে। আপনারা দেখুন ভালো করে, দেখুন ছবিটা দেখুন। ছবিটা দেখুন সবাই ভালো করে। কি ছবি দেখাচ্ছ বলো দেখি, একটু চুপ করো এক সেকেন্ড। এগুলো কি ছবি দেখাচ্ছ? কি আছে এই ছবিটাতে? তো দেখতেই পাচ্ছি শিমুল হাফ করে একটা মিষ্টি ওর বন্ধুকে মুখে খাইয়ে দিচ্ছে। তাতে কি অসুবিধাটা কি হয়েছে? তাতে অন্যায় বা কি আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার খুব খারাপ লাগছে স্যার, এরকম একটা বিচ্ছিরি ব্যাপারে আপনাকে জড়িয়ে পড়তে হলো। আমি নিশ্চয়ই আপনার সাথে যোগাযোগ রাখবো। আপনি ভালো থাকবেন স্যার। না না না, তোমার খারাপ লাগার কিছু নেই মা, তুমি কেন খারাপ ভাবছো? তবে আমি সমস্ত মেয়েকে এই কারণেই বলি যে সবার স্বনির্ভর হওয়া উচিত, সবার স্বাবলম্বী হওয়া উচিত। তোমার যদি চাকরি থাকতো, তুমি যদি রোজগার করতে, তাহলেও তুমি ছোট হতে এদের কাছে। আসলে যার স্বভাব ছোট করার, সে ছোট করবেই। কিন্তু এইভাবে অপমান করতে পারতো না সবার সামনে। অপমান করলেও তোমার উত্তর দেওয়ার ভাষাটা আরো শক্তিশালী হতো। আমি তোমার জীবনে অনেক উন্নতি আশা করি মা। আশা করি একদিন এই সমস্ত কথার তুমি উত্তর দিতে পারবে, তুমি একদিন নিচের পায়ে দাঁড়াবে। আমি আসি মা। তাহলে কি হলো এবার? মীমাংসাটা কি? তুই তো এতজনকে ডাকলি, কি বলতে চাইছিস এবার সোজা কথা বল। আমার দাদা এই মেয়ের সঙ্গে থাকবে না। তুই থাম তো বলস, ওরা কি কথা বলতে পারে না? সেটাই তোর গায়ের জ্বালা। জানে তো বৌদি ভাই অন্যায়কে প্রশ্রয় দেয় না, আর ওর বউ একেশ্বরী হয়ে এখানে থাকবে, সেই জন্যই এরকম বলছে। এই তুতুল, খবরদার, তুই কিন্তু আমাদের ফ্যামিলির ব্যাপারে কথা বলতে আসবি না। তাহলে আমাদের ডেকেছিস কেন? কেন ডেকেছিস আমাদের? আমরা তো জানি আমরা একটা ফ্যামিলি। ডাকবি যখন, তখন কথা কিন্তু শুনতেই হবে। তোরা যদি ভাবিস তোরা যা বলবি সেই কথা আমরা ঘাড় নেড়ে চলে যাব, সেটা কিন্তু হবে না। একটা ভালো মেয়েকে ঘর ছাড়া করার জন্য সবাই উঠে পড়ে লেগেছে। কাকিমা আপনি চিন্তা করবেন না, এত সহজে আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমার মা আমাকে অনেক কষ্ট করে বিয়ে দিয়েছে, অনেক টাকা ইনভেস্ট আছে এই বিয়ের পেছনে। এত সহজে আমি কোথাও যাব না।
এই বউ বউ এই বউ, তুই না কোথাও যাস না, হ্যাঁ? তোকে আমি কালকে বলেছিলাম যে তোকে সবাই অনেক কিছু বলবে কিন্তু কোথাও যাবি না, তুই কোথাও যাস নে। এই বুড়িটা হচ্ছে যত নষ্টের গোড়া, যত নষ্টের গোড়া। বুড়িটাকে কত সুন্দর টাকা পয়সা জোগাড় করে বউটা তীর্থে পাঠালো, আর বুড়িটা এখন ফিরে এসে এই বউটাকে ভুলে যাচ্ছে। কিচ্ছু মনে রাখতে পারে না, কিচ্ছু মনে রাখতে পারে না এই বুড়িটা। বলি আমার টাকা খরচ করে বাইরে পাঠিয়েছি বলে সবকিছু সমস্ত অন্যায় আমাকে মেনে নিতে হবে। মা, আপনি আমার চোখের দিকে তাকান তো, আপনি আমাকে বলুন কোনটা অন্যায়? হ্যাঁ, বিয়ের আগে শতদ্রুর সাথে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, বিয়ের আগে। তখন আপনার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, তাহলে অন্যায়টা কোথায়? আজকে বিয়ের আগে আপনার ছেলের কার সাথে কি ছিল সেটা কি কখনো আমি জানতে গেছি? ব্যাস ব্যাস ব্যাস, ও কথা বলো নে। আমার ছেলেদের আমি অমন ভাবে মানুষ করে নি, অমন শিক্ষা দিইনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা একটা বিশেষ দরকারে আপনার কাছে এসেছি, খুব বেশি সময় নেব না। দরকার আমার কাছে? কি ব্যাপারে বলুন তো? মঞ্জুষার ব্যাপারে। নমস্কার, আপনারা আসতে পারেন। এই নামে আমি কাউকে চিনি না। দেখুন, আমরা আপনার ব্যাপারে সবকিছু জানি। আমরা এটাও জানি যে মঞ্জুষা আপনার স্ত্রী ছিল, কিন্তু এখন ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আপনারা প্লিজ আসুন। আপনি কিন্তু আমাদের ফিরিয়ে দিতে পারেন না তপেন্দ্রবাবু, আপনার হেল্প দরকার আমাদের, আর আপনি একমাত্র যে মঞ্জুষার ডিটেলস দিতে পারেন আমাদের। দেখুন, আমি আপনাকে বললাম তো, ওর ব্যাপারে বিন্দুমাত্র ইন্টারেস্ট আমার নেই, আর আপনাদের আজে বাজে কথার উত্তর দিতে আমি বাধ্য নই। আপনারা প্লিজ আসুন, আমার কাজ আছে। আমাদের প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য তপেন্দ্রবাবু। বললাম তো, আমি কোনো রকম উত্তর দিতে বাধ্য নই। আর তাছাড়া আমার পার্সোনাল ম্যাটার, আমার ফ্যামিলি ম্যাটার নিয়ে আমি আপনাদের উত্তর দিতে যাব কেন? আমি আপনাদের চিনি না, জানি না, আপনারা কোথা থেকে এসে বলছেন, বলতে হবে বললেই হলো। দেখুন, এটা আমার অফিস, আর এখানে কোনো রকম ডিস্টারবেন্স আমি অ্যালাউ করবো না। আপনারা প্লিজ আসুন। খালি হাতে যাওয়ার জন্য কিন্তু আমরা আসিনি তপেন্দ্রবাবু, আপনাকে বলতেই হবে। এবার কিন্তু আপনারা বাড়াবাড়ি করছেন, আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। আর এই অফিসে এই বিষয়ে কোনো রকম কথা আমি বলতে চাই না। কথা তো আপনাকে বলতেই হবে। দেখুন, আমার কাজ আছে, প্লিজ আপনারা আসুন। পুলিশের তদন্তের স্বার্থে মুখ আপনাকে খুলতেই হবে। পুলিশ? হ্যাঁ, আর যদি আপনি মুখ না খোলেন তাহলে মুখ খোলানোর হাজার উপায় কিন্তু পুলিশের জানা আছে। ও একটা পাগল, আনসোশ্যাল, উন্মাদ। ওর মুখের কথার কোনো ঠিক ছিল না। ওকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল। কেন? আপনি কেন এরকম বলছেন? কারণ ওর অ্যাক্টিভিটি সেরকম ছিল, আর মুখের কথার যাচ্ছে তাই অবস্থা। জানেন, একটা বেসিক সিভিক সেন্স বলে ওর কিছু ছিল না। ও যা খুশি তাই করবে, আর ওকে তা করতে দিতে হবে। সামান্য ঝামেলা হলে গায়ে গরম চা ছুঁড়ে মারতো, জানেন? তো আপনারা কখনো ওকে ডাক্তার দেখাননি? ডাক্তার? ওর মানসিকতায় সমস্যা ছিল, ও ছিল ক্রিমিনাল মাইন্ডেড। জানেন, ও কথায় কথায় বিষ খেয়ে দেওয়ার হুমকি দিত। একবার তো খাবারের মধ্যে বিষ মিশিয়েও দিয়েছিল। তারপর? তারপর আর কি, ও যে বললাম না, পুরো পাগল। এক কথায় দু কথায় রাগের মাথায় ওই খাবার ও নিজেই খেয়ে নিয়েছিল। এই মরে কি সেই মরে অবস্থা। সেদিন যে ওকে আমি কি করে বাঁচিয়েছিলাম আমি জানি। তারপর সেখান থেকে ওকে বাড়িতে দিয়ে এসেছি, আর নিতে যাইনি। একবারে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছি। আচ্ছা, ও আপনার বাড়ির লোকেদের সাথে কেমন ব্যবহার করতো? রাগটা কি শুধু আপনার সামনেই দেখাতো, নাকি আপনার অনুপস্থিতিতে আপনার বাড়ির লোকেদের সাথে সেই একই রকমের ব্যবহার করতো? না না, কুকলির কিচ্ছু হতে পারে না। কুকলির কিচ্ছু হবে না, কুকলিকে বাঁচাতেই হবে। দিদি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি কি করে এত বড় ভুল করলাম? মঞ্জুষাকে চিনতে এত বড় ভুল করলাম আমি মা হয়ে বুঝতে পারলাম না কে আমার মেয়ের ক্ষতি চায়। উল্টে গুগলিকে আমি পাঠিয়েছিলাম ওর কাছে ক্ষমা চাইতে। ওর তো আগে বোঝা উচিত ছিল আমার মেয়ে তো এমনি এমনি মাথা গরম করার মেয়ে নয়। না না, আমাকে মনোরমাদির সঙ্গে কথা বলতে হবে, ওই বাড়িতে যেতে হবে আমাকে একবার। কিন্তু দিদিভাই কিভাবে যাবে ওই বাড়িতে? তুমি ভুলে গেলে যে তোমারও তো ওই বাড়িতে যাওয়া মানা, আর দাদাভাই জানতে পারলে তো রাগ করবে। তাহলে কি করব বলো তো? আমারও যে করার মতো কিছু নেই এখন। আমার এখন খালি মনে হচ্ছে মেয়েটাকে আমি বিয়েতে না যজ্ঞের আগুনে ঢেলে দিয়েছি। খুব ভয় করছে গুগলির জন্য। আমার মেয়ের কি হবে গো? আমি কাদের মাঝে পাঠালাম আমার মেয়েটাকে। আমি জানি দিদিভাই, আমি বুঝতে পারছি, কিন্তু ভয় পেলে চলবে না। তোমাকে মন শক্ত করতে হবে দিদিভাই, আমাদেরকে একসঙ্গে লড়তে হবে। চোখ মোছো, তপেন্দ্রবাবুর অফিসের লোকজন দেখলে কিন্তু ওনার সমস্যা। আচ্ছা, মনোরমাদির চোখ এড়িয়ে ওই বিষ খাইয়ে আমার গুগলিকে ক্ষতি করার চেষ্টা করছে না তো মঞ্জুষা? সেটা কিন্তু সম্ভব নয় দিদিভাই, তুমি একটু ঠান্ডা মাথায় বোঝো। বিষ মেশানো খাবার খেলে কিন্তু গুগলি এতক্ষণ হেঁটে চলে বেড়াতো না, গুগলিটা এতক্ষণ বাঁচতই না দিদিভাই। আর মঞ্জুষার নিজের বেড়াতেও কি হয়েছে তুমি শুনলে না তপেন্দ্রবাবুর মুখে? মঞ্জুষার নিজের প্রাণের ভয় নেই, ও জানে যে ওকে আমরা সন্দেহ করি, আর বিষ মেশানো খাবার খেয়ে যদি গুগলির কিছু হতো তাহলে ওকে আমরা ছেড়ে দিতাম? আমার মনে হয় না ও এত বড় রিস্ক নেবে দিদি। এই বিষ কি সত্যি সব জ্বালা যন্ত্রণা শেষ করবে, নাকি এই বিষে জ্বালা আরো বাড়বে? কিন্তু যদি না মরে তাহলে বিষে বিষে বিষক্ষয় হয়ে যাবে না তো? কিরে, তুই এখন এটা হাতে নিয়ে ঘুরছিস? তুই যে বলেছিলি এই বিষটা ওই মেয়েটার খাবারে মিশিয়ে দিবি। আমি বলেছিলাম ভাই, কিন্তু কাজটা আমি করতে পারিনি এখনো। পারিনি মানে কি? কেন? আরে তুই তো কনফিডেন্ট ছিলি, কনফিডেন্টলি বললি যে মেয়েটাকে মেরে দেবো, তারপর কি হলো? চুপ করে গেলি কেন? দাঁড়া না, সঠিক সময় আসুক, আমি ঠিক করে দেবো কাজটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই কত কাজ করবি আমার বোঝা হয়ে গেছে। শোন, তোর দৌড় না আমি খুব ভালো করে জানি। তোর খালি মুখেই বড় বড় কথা, কাজের বেলা কিচ্ছু নেই। বিয়ের পর তপুদাকে যেমন বিষ খাইয়ে মেরে ফেলার ভয় দেখাতি, তারপর দিয়েওছিলি। হ্যাঁ চন্দ্রানিদি, ওর ব্যাপারেও আমার সন্দেহ ছিল, ওর ব্যাপারেও আমাদের খোঁজ খবর করতে হবে। ওর ব্যাপারে একটা ইনফরমেশন আমি পেয়েছি দিদিভাই, আমার এক সোর্স মারফত আমি খবর পেয়েছি, কিন্তু খবরটা ঠিক না ভুল সেটাই যাচাই করতে হবে। কে জানে আর কি কি অপেক্ষা করছে আমার জন্য, আমার গুগলির জন্য। ভোলে বাবা, আমাকে সহ্য করার শক্তি দিও, লড়ার শক্তি দিও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা তো চন্দ্রানীর ব্যাপারে খোঁজ খবর নিতে যাচ্ছিলাম, তুমি থানায় কেন নিয়ে এলে? দিদিভাই, এই থানাটা আমাদের জেলার আন্ডারে পড়ে, আর চন্দ্রানীদের বাপের বাড়িও এই থানার আন্ডারেই পড়ে। চন্দ্রানীদের হিস্ট্রি আমরা এখানেই জানতে পারবো দিদিভাই। এই থানায়? অবাক হওয়ার মতো এখনো অনেক কিছু বাকি আছে। যা শুনবে মন শক্ত রাখবে, মনে রাখবে আমাদের একসঙ্গে লড়াই করতে হবে, গুগলিকে সুস্থভাবে ওখান থেকে বার করে আনতে হবে। তুমি এমন কেন বলছো অলকা? একটু অপেক্ষা করো, সবটা জানতে পারবে। ইন্সপেক্টর অভিষেক? হ্যাঁ, আপনারা? আমি অলকানন্দা মিত্র লাহিড়ী। ও আচ্ছা স্যার, বসুন বসুন। বসুন স্যার, এখনই এসে পড়বেন। কি হয়েছে আমাকে একটু বলো না অলকা, আর ভয় বাড়িও না আমার। ব্যাপারটা একটু সিরিয়াস দিদি। চন্দ্রানীদের হিস্ট্রি জানার জন্য আমি এই থানায় হেল্প চেয়েছিলাম, উনি নিজের দায়িত্ব নিয়ে আমাকে সব খোঁজ খবর নিয়ে তবেই জানিয়েছে। চন্দ্রানীদের নামে একটা পুলিশ কেস আছে। পুলিশ কেস? কি
কি ধরনের পুলিশ কেস? মার্ডারের সাসপেক্ট ছিলেন। কি মার্ডার? হ্যাঁ মার্ডার। তবে ব্যাপারটা আমি ঠিক ডিটেলসে জানি না। যিনি এই বিষয়টা ডিটেলসে জানেন তাকে আমি ডেকে পাঠিয়েছি। সেই সময়ে তিনি ওই কলেজের প্রিন্সিপাল ছিলেন, যদিও এক সময় তিনি আমাদেরও স্যার ছিলেন। ওই তো উনি এসে গেছেন। আসুন স্যার আসুন। আসতে কোনো অসুবিধা হয়নি তো? তুমি যে কারণে ডেকেছো, হাজার অসুবিধা হলেও আমি আসতাম। স্যার এনারা চন্দ্রানী চৌধুরীর ব্যাপারে জানতে চান, আর ওই ইনসিডেন্টের ব্যাপারে। দেখো, ওটা ইনসিডেন্ট না অ্যাক্সিডেন্ট সেটা আমি বলতে পারবো না, বাট ইট ওয়াজ হরিবল। সেদিনের কথা মনে পড়লে না আজ আমার ভয় করে। কেন? কি হয়েছিল ওই দিন? আমাদের একটু পুরো ঘটনাটা বলুন না, আমাদের জানাটা খুব দরকার। চন্দ্রানী কলেজে পড়াকালীন আর 5টা সাধারণ মেয়ের মতনই ছিল। ওর বেস্ট ফ্রেন্ড ছিল মৌসুমী। একদিন কিছু একটা কারণে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়, তারপর মারামারি। তারপর সারা কলেজে হই হই পড়ে যায়। আমরা ইন্টারফেয়ার করতে বাধ্য হই, আর দোষও ছিল কিন্তু ওই চন্দ্রানী। তাই পানিশমেন্টও ওকেই দেয়া হয়। তাহলে পুলিশের রিপোর্টটা হলো কি জন্য? ওই ঠিক তারপর দিন যা ঘটলো। কি ঘটেছিল পরের দিন? যে মৌসুমী নামের মেয়েটির সাথে ওর ঝগড়া হয়েছিল, তার পরের দিনই ট্র্যাজিক রেল অ্যাক্সিডেন্টের মুখে সে পড়েছিল। আর সেই কারণেই মৌসুমীর বাড়ির লোকজন চন্দ্রানীকে সাসপেক্ট মনে করে পুলিশে কমপ্লেন করে, তাই তো? হ্যাঁ, আর আমাকেও সেই কেসে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল। আমার এই প্রিন্সিপাল জীবনের এই ভয়াবহ ঘটনাটা আজ আমি ভুলতে পারি না। তাই অভিষেক যখন আমাকে এই চন্দ্রানীর ব্যাপারে খোঁজ খবর নিতে ফোন করে, তখন এর সাথে সাথে আমার সব কথা মনে পড়ে গেল। আর পুলিশ চন্দ্রানী চৌধুরীকে কিচ্ছু করলো না? তদন্তের স্বার্থে পুলিশ ওকে অ্যারেস্ট করেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত এভিডেন্সের অভাবে ও বেকসুর খালাস পেয়ে গেল। কিন্তু আপনারা চন্দ্রানীর ব্যাকগ্রাউন্ড জানতে চাইছেন কেন বলুন তো? ও কি কোনো ক্রাইম করেছে? যাতে আরো বড় কোনো বিপদ না ঘটায় সেই জন্যই জানার চেষ্টা করছি। আপনাকে অনেক ধন্যবাদ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও একটা পাগল, আনসোশ্যাল, উন্মাদ। সামান্য ঝামেলা হলে গায়ে গরম চা ছুঁড়ে মারতো, জানেন? ওর মানসিকতায় সমস্যা ছিল। ও ছিল ক্রিমিনাল মাইন্ডেড। চন্দ্রানীদির নামে একটা পুলিশ কেস আছে। কি ধরনের পুলিশ কেস? মার্ডারের সাসপেক্ট ছিলেন। জানেন, ও কথায় কথায় বিষ খেয়ে দেওয়ার হুমকি দিত। দুজনের যে কেউই যখন তখন আমার কুকলির উপর হামলা করতে পারে, আর ওদের সাথে কুকলি 24 ঘন্টা এক ছাদের তলায় রয়েছে। এদিকে আমি গিয়েও কিছু করতে পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না সেভাবে। কি যে করি এখন? মিতুল, মিতুল, আপনি? এই তো মিতুল। মিতুল, আমি তোমার জন্য এখানে এসেছি। তোমার সাথে আমার খুব দরকারি কথা আছে। কি এসেছে রে মিতুল? ও মা, তুমি এসেছো? আরে দাঁড়িয়ে আছো কেন? এসো না, বসো। না না, আমি একটা কথা বলে চলে যাবো। সব কথা পরে হবে। তুমি কুটুম বাড়ির লোক না, এই ঝড়ের মতো এসেই আবার চলে যাবে নাকি? তা বললে হয়? দাঁড়াও, তোমার জন্য শরবত বানিয়ে নিয়ে আসি। দাঁড়াও। কি হয়েছে? দেখো মিতুল, আমার হাতে একদম বেশি সময় নেই। আমি জানি যে তুমি আমায় পুরোপুরি বিশ্বাস করো না, কিন্তু আমার কাছে এই একটা মাত্রই পথ বেঁচে ছিল। কি বলতে চাই চন্দ্রানীদি? এটা ওর নতুন কোনো কারসাজি নয় তো? ও কি জানতে পেরে গেছে? আমরা ওর খোঁজ নিতে গেছিলাম। দেখি আগে ও নিজে থেকে কি বলতে চাই, শুনি। বসুন এখানে, শান্ত হয়ে বলুন তো কি হয়েছে। আমি কিছু বুঝতে পারছি না আপনার কথা। তোমার তো বোঝার কথাও না, কারণ তোমাদেরকে তো কিছু জানানোই হয়নি। কি হয়েছে বলুন তো? আমার গুগলি ঠিক আছে তো? ওর কিছু বিপদ হয়নি তো? এই তো এসে গেছি, শরবত নিয়ে চলে এসেছি। এ নাও ধরো, খেয়ে নাও। শরবতটা খেয়ে নিন। আরে বসো, আগে বসো। হ্যাঁ বসো। আগে খেয়ে নিন, শান্ত হন, তারপরে বলবেন কি হয়েছে। এবারে বলুন তো
কি হয়েছে? দেখো মিতুল, অনেক কথাই তোমাদেরকে প্রথম থেকে জানানো হয়নি, যেটা জানানো উচিত ছিল। আমি তো একজন মেয়ের মা। চন্দ্রানীদি, 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 চন্দ্রানী, চন্দ্রানীদি। ওরা একেবারে তপেন্দু অব্দি পৌঁছে গেছে। শুধু তপুর অফিসেই যায়নি ওরা, ওরা চন্দ্রানীর ব্যাপারে খবর নেওয়ার জন্য ওদের এলাকার থানাতেও গেছিল। চন্দ্রানীর পিস্তুত দিদি ওদের থানা থেকে বেরোতে দেখেছে। কাকুমণি তুমি? আমি সবটা জানি রে, সব। আসলে বেকার ঘুরে বেড়াই তো বাড়িতে, তাই চোখ কান একটু বেশি খোলা রাখতে হয়, সব দিকে নজর রাখতে হয়। আমরা কিন্তু কিছু করিনি কাকুমণি, বিশ্বাস করো। জানি, কিন্তু মিতুল লাহিড়ী অনেক কিছু করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সোশ্যাল মিডিয়া সেন্সেশন, ইউথ আইকন রাহুল রায় বর্মন আজ রাহুল তার হবু স্ত্রীকে পছন্দ মতো গয়না কিনে দেবেন। কি সেই গয়না, তার দামি বাকি, রাহুলের অন্যান্য সব পছন্দের মতো এটিও কি হবে এক্সক্লুসিভ, সমস্তটা জানাবো আপনাদের। আরে ও দাদা, ওকে কি বুঝাচ্ছেন? এদিকে আপনার কাজই হয় নেই, পাপা পাপা করতেন, দেখুন কোন মুহূর্তে চলে আসবে অত বড় লোক। ফাস্ট কি করছো তোমরা? কোম্পানিটাকে বন্ধ করবে নাকি আমার? শুনে রাখো, রাহুল আসার আগে সব কাজ কমপ্লিট হওয়া চাই। জলদি করো, জলদি। ভালোবাসা ছাড়া তাই তো খুঁজছে সে মনের মানুষ, ওই দিশে হারা। রাহুল, আপনার ফ্যানরা জানতে চাইছেন কবে বিয়ে হচ্ছে আপনার আর মিলির? ওয়েল, সময় হলেই সবাই জানতে পারবে, ততদিন একটু ধৈর্য ধরতেই হবে বন্ধু। রাইট বেবি? ইউ নো বেবি, হাউ মাচ আই লাভ ইউ। ভাবে সবসময় আমার হাতটা ধরে রাখবে, কখনো ছেড়ে দেবে না, ঠিক এভাবেই আগলে রাখবে, প্রমিস করো। আই প্রমিস বেবি, সারা জীবন তোমাকে এইভাবেই ভালোবেসে যাবো, সবসময় আগলে রাখবো। ইউ ডোন্ট নো মিলি, একটা হোঁচট খেয়ে কি প্রেশিয়াস একটা মোমেন্ট তৈরি করে দিলে। আমাদের এই মোমেন্টটা মিলিয়ন ট্রিলিয়ন ভিউজ পাবে, লাখ লাখ টাকা আসবে। কি ভাবছো রাহুল? এই যে মানুষের এই উন্মাদনা, ভালোবাসা, এই লাইমলাইট কেমন লাগছে বেবি? তুমি তো জানো আমি এসব কিছুই চাই না, আমি শুধু তোমাকে চাই, আর চাই একটা হাসি খুশি ভরা পরিবার, যেখানে আমি, তুমি, ভাই বোন, মা বাবা সবাই একসাথে থাকবো। তারাও আমাকে আপন করে নেবে আর আমিও সবাইকে অনেক ভালোবাসবো। আর জানো তো, তোমাদের বাড়িটা না এক্স্যাক্টলি সেরকম। আমি কবে থেকে ওখানে থাকবো রাহুল, আমার আর একা একা থাকতে একদম ভালো লাগছে।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওরে বাবা, কি হচ্ছে? ভাই বোন মিলে কি করছিস সবাই? আর এই যে স্কুল যাবি না? মা, আজ কি করে স্কুলে দেবো বলো? দেখো কত কাজ পড়ে আছে। অর্জুন আসছে না, সেই জন্য আমরা সবাই মিলে ঘর সাজাচ্ছি। ये देखिए, আর ভালো কিছু নেই আপনাদের কাছে? সেঠজি, আই নিড সামথিং এক্সপেন্সিভ। अच्छा जी, एक हवेसी डायमंड और प्लेटिनम वाला सेट लेकर आइए। ठीक है, ठीक तो आप लोग शरबत लीजिए। या সাজানো তো কমপ্লিট করতে হবে নাকি? তাশা পার্টি চলে আসবে, তখন তো নাচ শুরু হয়ে যাবে। অর্জুন দাদাকে আনতে যেতে হবে না নাকি? অর্জুন, আমি 12 বছর ধরে এখানে জেল খাচ্ছি, কিন্তু তোমার মতন আমি কাউকে দেখিনি। তুমি তো আমার ছেলের মতোই ছিলে। আমার আশা ভরসা সব তো তুমি ছিলে। এবার আমার কি হবে? তুমি তো চলে যাচ্ছ। তুমি তো 8 মাস বাদে ছাড়া পাবে, চিন্তা করো না, আমি তোমাকে নিতে আসবো। তুমি আমার কাছেই থাকবে। আমায় তুমি নিয়ে যাবে? সত্যি তুমি আমাকে নিতে আসবে? সত্যি? আসবো। এই ফুলটা আমি বাগান থেকে তোমার জন্য তুলে নিচ্ছি। না, ধরো ধরো, ভালো থাকো, ভালো থাকো। ওই দেখো কে আসছে। একদম ঝাক্কাস। আজ স্পেশাল ডে, আজ আমাদের মহারাজা অর্জুন দা আসছে। কি বল রানী? নাইরি ফাল্গুনা বুকে চল তো, সে কখন থেকে রেডি হয়ে বসে আছি। অর্জুন দা বেরোনোর আগে আমরা পৌঁছাতে পারবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মা, আমাকে আরেকটা সিঙ্গারা দাও না, একটা জিলেপিও দিও। ও মা চনু, তুই তো কখনো সিঙ্গারা খেতে চাস না? বলিস তোর নাকি অম্বল হয়, আজ আবার হঠাৎ কি হলো তোর? খাই তো, দেখো কেউ আমাদের কথা ভেবে ভালোবেসে নিয়ে এসছে। এই সিঙ্গারা খেলে অ্যাসিড হয় না। ওদের এই মাখামাখিটা সৃজনের সামনেই করতে হচ্ছে। চকুদাতাকে সৃজনের মাথাটা ঠান্ডা রাখো, ও যেন আবার সবার সামনে কিছু বলে না বসে। এনে ও সৃজন, এনে বাবা। জেঠি, এখানে 9টা 5টায় অফিস করে না কেউ। আমি আর ঈশা এখানে কাজ করছিলাম, বুবাই পড়ছিল। এখনই পিকনিকটা শুরু না করলে হতো না তোমার?
খাবো না আমি। পর্ণা, কি হলো বলতো? আমি কি সৃজনদাকে ডিস্টার্ব করলাম? আরে না না, বোধহয় অন্য কোনো কাজে একটু বিজি ছিল, তাই আর কি, কিছু নয়। দাঁড়া, আমি একবার দেখে আসছি। মনে তো হচ্ছে হাওয়া গরম। কেসটা কি বুঝতে হবে। দেখো, এতদিন তাও লুকোছাপা ছিল, এখন তো সব খুললাম খুল্লা হচ্ছে। এই পরিবর্তনটা হঠাৎ করে কেন, তুমি কি ভেবেছো আমি বুঝতে পারছি না? কি বুঝেছো শুনি? আমি তোমাকে বারণ করছি বলে তুমি ওদের আরো বেশি বেশি করে ইন্ধন দিচ্ছ। ওরা একসাথে বাড়িতে চলে আসছে, তারপর সবাইকে সিঙ্গারা জিলিপি এসব খাইয়ে হাতে আনার চেষ্টা করছে। পনা, এসব কিন্তু বাড়িতে চলবে না। তুমি এটা ভেবো না যে এই বাড়িতে তোমার দলের অনেক লোক আছে বলে তোমার প্ল্যান অনুযায়ী ওদের প্রেম সবাই মেনে নেবে। দেখো, আমি বলছি তুমি এখনই রুচিরাকে চনুর ঘাট থেকে নেমে যেতে বলো। আর কত ভুল বুঝবে তুমি আমাকে সৃজন? চনু এ বাড়িতে আছে জেনে তোমার বান্ধবী বারবার এখানে চলে আসছে সিঙ্গারা নিয়ে। এগুলো কিন্তু আমি টলারেট করবো না। আমি তোমাকে বারণ করছি, এসব এই বাড়িতে চলবে না। আমি বারণ করতে পারবো না। আমিও তো তোমাকে বলেছিলাম ঈশাকে বাড়িতে আসতে দিও না। তুমি শুনেছো আমার কথা? পর্ণা, তুমি ঈশার সাথে রুচির তুলনা করছো? আরে ঈশা আমার এমপ্লয়ি, ও এখানে কাজ করতে আসে, প্রেম করতে আসে না। আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রুচি মাঝে মাঝেই কেন এই বাড়িতে চলে আসছে। দেখো, এই বাড়িতে কিন্তু এসব চলবে না, এটাই আমার শেষ কথা। তুমি রুচিকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। হয় তুমি বলবে, নয় আমি বলবো। সেটা কি ভালো হবে? আচ্ছা, তার মানে রুচিরার আর চয়নের মধ্যে কিছু একটা চলছে, যেটা নিয়ে সৃজন আর পর্ণার মধ্যেও ঝামেলা সৃষ্টি হয়েছে। বাহ, ফাইনালি পর্ণা, তোকে মারতে আর একটা সুযোগ পেয়েছি। এবার দেখ আমি তোর কি অবস্থা করি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রুচিরাকে ভালোবেসে ফেলেছি। বাড়ির কেউ কিন্তু কোনোদিনও তোমাদের সম্পর্কটা মেনে নেবে না। তখন ওরা তোমাকে চাপ দিলে তুমি আবার পিছিয়ে আসবে না তো? তুমি আমার পাশে থাকবে তো? তুমি যদি সাহস দেখাও চয়ন, তাহলে আমি তোমার পাশে থাকবো। যে যাই বলুক না কেন, আমি ভালোবাসার হাত ছাড়বো। তুমি যেটা করছো ভেবে চিন্তে করছো তো? মানে কি বলছো বলো তো? চয়ন, প্লিজ এখন না বোঝার ভান করো না। তোমার আর রুচির মধ্যে যে সম্পর্কটা গড়ে উঠছে, সেটার ব্যাপারে তুমি ভেবেছো তার পরিণতি কি? মোদি ভাই, আমি আর রুচিরা তো বন্ধু। না, তোমরা শুধুমাত্র বন্ধু নও চয়ন। বন্ধুরা কিন্তু চোখে চোখে কথা বলে না, মিটিমিটি হাসে না। শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রোজ রোজ কেউ চা খেতে যায় না, রোজ রোজ কেউ কাউকে ড্রপও করে দেয় না। তাই এসব আমাকে বোঝাতে এসো না। আচ্ছা চয়ন, তুমি তো তোমার বাড়ির লোককে খুব ভালো করে চেনো। এখন অব্দি বাড়ির কেউ কিছু জানে না, কিন্তু যদি জানতে পারে কি হবে সেটা ভেবে দেখেছো? এমনিতেই তোমাদের বাড়িতে প্রেম করে বিয়ে করার নিয়ম নেই। তাই তুমি এই সম্পর্কটা নিয়ে, তার পরিণতি নিয়ে কি ভাবছো সেটা জানাটা আমার খুব দরকার। সরি বৌদি ভাই, আমি তোমার কাছে এতক্ষণ লুকানোর চেষ্টা করছিলাম। আমি রুচিরাকে ভালোবেসে ফেলেছি। আচ্ছা, এইবার বুঝলাম কেসটা। চয়ন আর রুচিরার মধ্যে ইন্টু মিন্টু চলছে, আর এই বাড়ির লোক কিছুতেই প্রেম ব্যাপারটাকে মেনে নেবে না। তাই সৃজন খেপে আছে পর্ণার উপর। চয়ন, তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে যে কথাটা বললে, এটা বাড়ির সবার সামনে দাঁড়িয়ে বলতে পারবে তো? দেখো, বাড়ির কেউ কিন্তু কোনোদিনও তোমাদের সম্পর্কটা মেনে নেবে না। তখন ওরা তোমাকে চাপ দিলে তুমি আবার পিছিয়ে আসবে না তো? আমি তো প্রথম থেকেই জানতাম যে সম্পর্ক এই বাড়ির কেউ মেনে নেবে না, তবুও তো আমি রুচিরাকে ভালোবেসে ফেলেছি।
কি করবো বৌদি ভাই, ভালোবাসা তো বলি কই হয় না, তাই না? সে তো আমি জানি চয়ন, কিন্তু আমি বুঝলেও তোমার বাবা তোমার দাদা তারা কি কথাটা বুঝবে? তারা বুঝবে না। তুমি যদি এখন এই বাড়ির নিয়মটা ভাঙতে চাও তাহলে কিন্তু অনেক ঝড়ঝাপটার সম্মুখীন হতে হবে তোমায়। তুমি পারবে তো রুচিকে সবকিছু থেকে রক্ষা করতে? পারতে আমাকে হবেই বৌদি ভাই, পিছিয়ে আসার কোনো রাস্তাই নেই। তুমি আমার পাশে থাকবে তো? তুমি যদি সাহস দেখাও চয়ন তাহলে আমি তোমার পাশে থাকবো, যে যাই বলুক না কেন। আমি ভালোবাসার হাত ছাড়বো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ও বাবা, এ তো দেখছি বিরাট অনুষ্ঠানের আয়োজন হয়েছে। মেজো বউ ভালোই, তা নিজের সন্তানের দীর্ঘ জীবনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করাই উচিত। সেই সন্তান যে অন্যের ছেলেকে মেরে ফেলে, তাতে আর কি হয়েছে? এক মায়ের কোল খালি করে নিজের সন্তানের আয়ু বাড়াবে, ধুমধাম করে জন্মদিন পালন করবে, ধর্মে সইবে তো? কি হৈমন্তী? দাঁড়াও দাঁড়াও মাস্টার মশাই, সব কথার উত্তর তুমি কেন দেবে? মেজ বউ বলুক কিছু। দিদি বিশ্বাস করো, আমি তোমাকে ইচ্ছে করে আঘাত দিতে চাইনি। আজকে তো রোহিতটার জন্মদিন, তুমি ওকে একটু আশীর্বাদ করে দাও না গো। আমার ছেলেকে মেরে ফেলেছে ও, আর আমি চোখের সামনে দেখবো যে সবাই ওর দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করছে। তো কি চাও? কি চাও তুমি? হ্যাঁ, আমরা সকলে মিলে ছেলেটাকে মেরে ফেলি, এটাই তুমি চাও তো? এটাই তোমার বাসনা, তাই তো? এক কাজ করো, তুমি নিজের হাতে ওর মুখে বিষ দিয়ে দাও, লেটা চুকে যায়। দয়া করে ওর জন্মদিনের দিন মুখের কথায় ছেলেটাকে মেরে ফেলো না। বাবা, দাদা, বাবা, দাদা, দাদা, দাদা কি হলো? আর এমনিতেই শরীরটা দাদা, দাদা বসুন না। বলেছিলাম না একটা সর্বনাশ ঠিক হবে। ঈশিতা দিদি যদি জেঠিমাকে টেনে না আনতো, উস্কে না দিত, তাহলে দিদি আর দিভা জেঠিমাকে ঠিক সামলে নিত। রোহিত, কি দুজনে আমার কাছে এসো, এসো আমার কাছে দুজনে। তোর যদি তোর জেঠুমনির প্রতি এতটুকু টান থাকে, তাহলে আজকে তোর জন্মদিনটা ধুমধাম করে পালন করবি, সকলের মুখ চেয়ে এটা করবি। আর ফুলকি, মা, আমি তোকে দায়িত্ব দিচ্ছি, তোকে বাড়ির সকলকে নিয়ে হইচই করবি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি।
আমি বলি কি, এরপরে এই বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ঠিক তার আগে একটু জেঠিমণিকে না মানসিকভাবে প্রস্তুত রেখো, না কি বলো তো, এরকম ঝামেলা না হতেই থাকবে। ঈশিতা দিদি, কিছু না মনে করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো না। ভেতরে গিয়ে তুমি জেঠিমাকে কি বললে গো? মানে তুমি এক্স্যাক্টলি কি ইঙ্গিত করতে চাইছো ফুলকি? যে আমি জেঠিমণিকে গিয়ে কিছু বলেছি? কি বলতে চাইছো তুমি বলো না। এই ফুলকি, এই তুমি এমন কথা আসকিন কেন? হ্যাঁ, যেন ঈশিতাই ওর দিকে গিয়ে তাতিয়েছে গোছে। ইনভেস্টিগেট করছো? মা, অকারণে তুমি এত উত্তেজিত হয়ে যাও কেন বলো তো? ফুলকি কখন এরকম কথা বললো? ফুলকি তো একবার বলেনি। হ্যাঁ বাবা, আমি তোমার জন্য সেই ওই বক্স আর মাইক্রোফোন নিয়ে আসছি। আজকে সেই আবার আগের মতন ধুমধাম করে নাচ গান হবে, সবকিছু হবে। জেঠুমনি তো বলে দিল। বৌদি শোনো, তথার ছবি তুমি নিয়ে আসবে, আমাদের সাথে আজকে তথাও থাকবে, ব্যাস। একদম ঠিক বলেছো। ফুলকি তো পুরোনো দিন দেখেনি, আজকে আমরা সবাই মিলে ওকে দেখাবো আমরা কিরম ছিলাম। ঠিক বলেছিস পারো। ও কাকুমনি, আরে ভাইয়ের জন্মদিনটা আমরা একেবারে আগের মতো ধুমধাম করে সেলিব্রেট করব, কেমন? আরে দাঁড়িয়ে থাকলে চলবে না, সবাইকে হাত লাগাতে হবে কাজে। চলো চলো চলো। আজ যেন স্যারের কোনো কষ্ট না হয়, নিজেকে যেন দোষ না দেয় স্যার। এটুকু দেখো মা কালী, আর কিচ্ছু চাই না আমি। রোহিত রায়চৌধুরী মানে ওই লুজারটা যদি তোমাকে দিয়ে কোনো প্রস্তাব পাঠিয়ে থাকে, তাহলে কিন্তু আলোচনা করাটা পুরোটাই সময় নষ্ট হবে। বিকজ আমি অলরেডি একটা ট্রেনিং ক্যাম্প থেকে ফিরেছি, আর আমার পরশুদিন আরেকটা ট্রেনিং ক্যাম্পের জন্য বিদেশ যেতে হবে। তো আমার কাছে একদম সময় নেই। যা বলার প্লিজ একটু তাড়াতাড়ি বলো। স্পোর্টস একাডেমির জন্য জমি খুঁজছো শুনলাম। তুমি এটা কি করে জানলে? ডাজন্ট ম্যাটার। আমি তোমাকে 10 একরের মতো জমি দিতে পারি, কোনো টাকা না নিয়ে। ওই করো করো, স্পোর্টস একাডেমি করো, দেশের 10-এর ভালো সবাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আরে বাবা, আমি তো এই বিয়েটাই মানি না। আমাকে তো জোর করে বিয়ে দেওয়ানো হয়েছিল। আর কিসের দায়িত্ব? মেয়েটার সঙ্গে যখন অন্যায় করেছে, এখন তো দায়িত্বশীল হতেই হবে। আর দায়িত্ব নেওয়া মানে কিন্তু এবার থেকে তোমায় রোজগার করতে হবে। বাপের পয়সায় বউকে খাওয়ানো এটা শিলবাড়ির রীতি নয়। আর হ্যাঁ, ভালো কথা, খুব তো বড়াই করে বলো তুমি MBA করেছো, তার ফল তো কোনোদিন দেখলাম না এখনো। এবার দেখিও। থালাটা তোলো, তুলে বউয়ের হাতে দাও। বলো মুখ ফুটে যে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্বটা নিলাম। কি আর করবো, নিলাম ভাত কাপড়ের দায়িত্ব। হিরো বলছি, শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলে তো হবে না, ওই যে আমার মেকআপ, তারপর ওই হিল, আর তারপর ওই যে পার্টিতে পরলো না মেয়েগুলো চকমকো জামা, সব কিছুর দায়িত্ব নিতে হবে। কি বউয়ের চিরি। রাখাবো তোকে কি আমি সাধে বলি যে তুই আমার কত বড় ক্ষতি করেছিস, তুই নিজেও জানিস না। না 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 মামুনি, ও ভুল করে বলে ফেলেছে, আমি ওকে শিখিয়ে পড়িয়ে দেবো, এইসব কথাও বলবে না। আমি ওর ক্ষমা চাইছি তোমার কাছে বোন। আর একটাও কথা নয়, হ্যাঁ? আমি ভাতের মধ্যে ঘি মিশিয়ে দিচ্ছি, সবাইকে তুমি সুন্দর করে ঘি ভাত দেবে। হ্যাঁ, রাখ রাখ রাখ।
সবাইকে গুছিয়ে একটু খেতে দে তোমার। যা আগে জেঠুমনিকে দিয়ে যা। ভারী একটু। দে অনেকে দে যা আস্তে। কি করলে না? ভর দুপুরবেলা মায়ের অন্ন এইভাবে গড়াগড়ি খেলো। বউ ভাতের দিন যে ভাত চুরিয়ে এইভাবে চচ্চকান করে সে সংসারের গতি দেখে আনবেই মা। ও মা, আমি তো পায়ের ল্যাংকে পড়ে গেছি। আমি কি করেছি? কি? খাওয়া দাওয়া তো সব লাঠি উঠলো। গ্রেট। বাকি শোন, আমি বলছি কি জায়গাটা পরিষ্কার করে দাও। আর দেখো ওর লেগেছে কিনা দেখো। হ্যাঁ মামনি, আমি জায়গাটা পরিষ্কার করে দিয়ে আবার নতুন ভাত এনে দিচ্ছি, কেমন? এইভাবে ভাত পরিষ্কার করে কি অমঙ্গল ঘোচানো যায় রাঙাবো? তুই বললি সবকিছু শিখিয়ে পড়িয়ে দিবি, কিছু শিখলো এই মেয়ে? তুই আমার সংসার ছেলে সব শেষ করে দিলি, সব শেষ করে। এভাবে দুটোর বেশি তিনটে কথা বলতেই মামনি অসুস্থ হয়ে পড়ছে। এ তো ভালো লক্ষণ নয় একদমই। না, বর্দার সঙ্গে কথা বলে আরো ভালো ডাক্তারের ব্যবস্থা করতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফোনটা ধরে নিন না। ফোনটা ধরুন। দেখছো না কাজ করছি, এটা ফোন ধরার সময়? 2 মিনিট পরে করবেন, জরুরি ফোন হতে পারে তো, ওই জন্যই বলছি ফোনটা ধরে নিন। না ঠিক আছে, তোমার তো ভাব। ধরুন। 1 লাখের কি ব্যবস্থা হলো সমর্থ? কালকের মধ্যে যদি 1 লাখ টাকা না পাই তাহলে কিন্তু পুলিশকে আপনাদের নাম জানিয়ে দেবো। ঠিক আছে, দেখছি, চেষ্টা করছি। আবার কি গন্ডগোল পাকানোর কথা ভাবছেন সোনাদা? ফোনটা ধরে ওরকম ঘাবড়ে গেলেন যে? $1 লাখ টাকা ক্যাশ আছে। আপনাদের প্রোডাক্ট আমাদের খুব পছন্দ হয়েছে। পরে আরো অর্ডার দেব আমরা। নিন। জেঠুমনি বলছি, এই না, এই টাকাটা তুমি রাখো। না কোষ, এই টাকাটা তুমি রাখো। কি বলো? তুমি ব্যবসায় খাটিও, সব দায়িত্ব তোমাকে দিলাম। জানেন আমার কুশ আর রাঙাবাবু, এরা দুজনেই আমার সতীলক্ষ্মী আলতা সিঁদুরের ব্যবসাটা ধরে রেখেছে। আজ এইসব অর্ডার ওরা নিজের হাতে যত্ন করে তৈরি করেছে। ও কুসুম, এই যে এই রইলো তোর সিনেমার মতো 1 গ্লাস দুধ আর পানের বাটা। খুশি? এই দিদি, আমাকে সত্যি ভালো লাগছে তো। ও এত ছটপট করিস না, সত্যি সুন্দর লাগছে। শোন বোন, তোকে একটা কথা বলি, আমাদের এই জীবনটা না তোর ওই সিনেমার মতো নয়। তাই সংসারের সব দায়িত্ব পালন করে মামুনির কাছে নিজেকে প্রমাণ করতে হবে, বুঝলি? বুঝলি কি করে বুঝবো? হিরো আর হিরোর মতো আমাকে দেখলি কেমন রেগে করে তেড়ে আছে। ওহো, তোকে একটা কথা বলছি, শুনে রাখ, মন দিয়ে শুনবি। আজকে রাতে অনির সঙ্গে একদম বন্ধুর মতো কথা বলে সবটা মিটিয়ে নে, ঠিক আছে? আর তুই যদি এরকম ভ্যা ভ্যা করে কাঁদিস তাহলে কিন্তু রে করে তারা করতে। ও মা, বন্ধুর মতন কেন? ও তো আমার বড় হয়, বড়কে বন্ধুর মতন কেন ভাববো? যা যা বললো দিদি সবকিছু মাথায় রাখতে পারবি তো? ঠিক সেই মতো কাজগুলো করতে পারবি তো? এখন বলে হ্যাঁ। দেখো বাবা, ভুলিও না সবকিছু। চ।
জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি। মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে তুমি, বহুরূপী, যে আমার কানাইয়ের রূপ ধারণ করে এই অভিনয় করছো? তোমার কি মনে হয় আমার কানাইয়ের মতো নিজের মাথায় ময়ূরের পালক লাগিয়ে ওরই মতো বস্ত্র পরিধান করে বাঁশি বাজিয়ে তুমি আমার কানাইয়ের স্থান নিয়ে নেবে? হে মা, আপনি কেন অনাবশ্যক ক্রোধিত হচ্ছেন? আমি এখানে কারোর স্থান নিতে আসিনি। আমি ভগবান। আমি প্রথম থেকেই সর্বোচ্চ সিংহাসনে বিরাজ করি। তাহলে আমি আপনার পুত্রের স্থান কেন নেব? সে তো গোয়ালা আর গাভী চড়ায়। আরে এই বহুরূপের দুঃসাহস দেখো, নিজেকে ভগবান বলছে। আর এই বাঁশরি এটা আমি কানাইকে দিয়েছি। আর এই ময়ূরের পালক যেটা তুমি তোমার মাথায় পরে আছো, সেটা আমি নিজে হাতে আমার কানাইয়ের মাথায় পরিয়ে দিয়েছিলাম। তুমি যেই হও, এই মুহূর্তে এখান থেকে চলে যাও, তাতেই তোমার মঙ্গল। হ্যাঁ, আর যাবার আগে আমার কানাইয়ের ময়ূর পালক, পীতাম্বর, বাঁশরি রেখে দিয়ে যাবে। এগুলো নিয়ে গেলে কিন্তু ভালো হবে না। তুমি ভগবান? ভগবান তোমার মতো এরকম ঘুরে ঘুরে নিজের প্রচার করেন না যে আমি ভগবান। আমার পুজো করো, যে দেখো আমার পীতাম্বর, আমার ময়ূরের পালক, আর এই আমার বাঁশি। আমাকে ক্ষমা করবেন মা, কিন্তু এই সময় আপনার প্রশ্নের যথাযথ উত্তর এটাই ছিল। আরে তোমরা দেখলে ভগবান পৌণ্ডরকের রূপ কি ভুবন ভোলানো ছিল, যেন স্বয়ং ভগবান বিষ্ণু তিনি। শুভ কাজে দেরি কেন, চলো গিয়ে ভগবানের নাম গান করি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। দাঁড়াও কাকা, তোমরা কোথায় যাচ্ছ আর কোন ভগবানের কথা বলছো? আরে কানাই, তুমি জানো না আমাদের ভগবান পৌণ্ডরক ব্রজভূমিকে রক্ষা করতে অবতীর্ণ হয়েছেন। উনি একটু আগে বৃন্দাবনবাসীদের স্বয়ং দর্শন দিয়েছেন। হ্যাঁ কানাই, আমরা বড় ভুল করেছিলাম। এক গোয়ালাকে নিজেদের ভগবান ভেবেছিলাম। আমাদের সে ভ্রম দূর হয়েছে। ভগবান পৌণ্ডরকই আমাদের ভগবান। হ্যাঁ হ্যাঁ। এ তোমাদের কি হয়েছে কাকা? পৌণ্ডরক নামের তো কোনো ভগবান নেই। অবশ্যই এই পৌণ্ডরক কংসের পাঠানো কোনো অসুর। কি বলছো কি কানাই? কংসের পাঠানো অসুর এমন দিব্য পুরুষ হতে পারে? আরে আমরা সময় কেন নষ্ট করছি? ভগবান পৌণ্ডরকের আরতি করার সময় হয়েছে। চলো চলো ভাই, চলো চলো, আরতির সময় হয়ে গেছে, চলো। ভগবান পৌণ্ডরক? কে এই ভগবান পৌণ্ডরক? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।